Yes, yes. I'm scared of the sauce ki that. Fish, the black pepper fish is the baby. হ্যাঁ ব্ল্যাক পেপার হ্যাঁ ফিশটার মধ্যে বেস্ট ফিশ উইথ জিঞ্জার। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া অনেক অনেক ভালো আছি। এখন আপনাদের ভাইয়া অনেকটা ভালো। তো আজকে সকালবেলা ডক্টরের কাছে গিয়েছিলাম। তো ওর যে ব্রেন স্ট্রোক করেছিল সেই নিউরো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট ছিল, তারপর গল ব্লাডারের অপারেশন হয়েছে সেটারও ফলো আপ ছিল। দুই ডক্টর দেখানোর পর আমাদের মন অনেক ভালো ছিল। মুসাও অনেক খুশি ছিল যে আলহামদুলিল্লাহ সে অনেকটা সুস্থ, জাস্ট একটু থেরাপি দিতে হবে তারপর ঠিক হয়ে যাবে। এতটাই আমরা খুশি ছিলাম যে চিন্তা ভাবনা করতেছিলাম যে ও যদি একটু সুস্থ ফিল করে তাহলে আমার আরও দুই ছেলে মেয়ে যে ক্যানাডা আছে তাদের কাছে যাব, গেলে ওরও মন ভালো হবে আর বাচ্চারাও খুশি হবে, যেহেতু ওর জন্য আমরা এতদিন যেতে পারিনি। সব কিছুই আলহামদুলিল্লাহ খুবই ভালো রিপোর্ট ছিল। ডক্টর বলেছে যে যান, এখন ফ্লাই করতে পারবেন, যে ঘুরে আসেন ওর আরও ভালো লাগবে। আমরা মনে অনেক আনন্দ নিয়ে বাড়ি ফিরে আসি। ওই দিন ওর জন্মদিন ছিল। সন্ধ্যার পর আমার ভাসুরের ছেলে মেয়ে শাবাব, বৃষ্টি ওর চাচুকে উইশ করে তারপর আমাকে বলতেছিল যে চাচুকে নিয়ে চলে আসেন, আমরা একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করব। তারপর আমি আমার ছেলে আপনাদের ভাইয়া মিলে বের হলাম, আর বেস্টি শাবাবকে নিয়ে একসঙ্গে আমরা বনানীতেই একটা রেস্টুরেন্টে আসলাম, যে এখানে একটু খাওয়া দাওয়া করব। আর ওর জন্য একটা কেকও নিয়ে আসছে শাবাব, বৃষ্টি। আর চাচুকে বলতেছিল যে চাচু আপনার পছন্দের খাবার বলেন কি কি খাবেন, সেগুলো অর্ডার দিয়ে আমরা খাওয়া দাওয়া করে এখানে একটু গল্প করব, কেক কাটবো। তা আমাদের আসলে মনটা এত খুশি ছিল, আপনাদের ভাইয়ারও মন অনেক ফ্রেশ ছিল, যেহেতু ডক্টর বলেছে যে আপনি একদম সুস্থ। তারপর বলতেছিলাম যে এখন আমরা আমার ছেলে মেয়ের কাছে যাব, যে ও অনেক মিস করতেছিল। আসলে আমাদের সৌদি আরব থেকে এসেই আমাদের যাওয়ার কথা ছিল। অনেক দিন হয়েছে আমার ছেলে মেয়ের কাছে যাওয়া হচ্ছে না, আর মেয়েটা তো ছোট, ও অনেক দিন থেকে একা। তবে এই কারণে আমাদের আর যাওয়া হয়নি। হঠাৎ করে তো আপনাদের ভাই অসুস্থ হয়ে পড়ে, তারপর এই করে আমাদের চলছিল। তো ডক্টরের রিপোর্ট পাওয়ার পর মনে একটা শক্তি চলে আসছে, মন থেকে একদম এত ফ্রেশ লাগতেছিল যে মানে কি বলবো, যে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই ভালো লাগতেছিল যে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ মানে ও ঠিক হয়ে গেছে। আপনাদের ভাইও এত এত কথা বলতেছিল, যদিও ওর কথাগুলো স্পষ্ট ছিল না, তবে আমরা খুব মজা পাচ্ছিলাম। এক এক সময় এক এক মজার মজার কথা বলতেছিল, বৃষ্টির শাবাব রাত হাসতেছিল। তারপর এই তো আমাদের পছন্দের খাবার অর্ডার করা হয়েছে, তারপর কেকও নিয়ে আসছো চাচুর জন্য। তো খাওয়া দাওয়ার পর আমরা কেক কাটবো। তা মেনলি শাবাব, বৃষ্টি চাচ্ছিল যে চাচু যেন খুশি থাকে, তবে ডক্টর বলে দিয়েছিল যে সবসময় হাসি খুশি রাখবেন। তা আমাদেরও সবারই চেষ্টা যে ও কীভাবে খুশি থাকবে ওই দিকে আমাদের ফোকাস রাখতে হবে। ডক্টর বলে দিয়েছে যে একদম বাচ্চাদের মতো বিহেভ করতে হবে। নর্মালি আমরা যদি হাসি খুশিভাবে সুন্দরভাবে বুঝিয়ে কথা বলি তাহলে সবগুলো কথাই শুনে, আর কখনো যদি একটু রাগ করি তাহলে দেখা যায় ও মনে অনেক কষ্ট পায়। তা আসলে প্রথম দিক তো বুঝতে পারতাম না, আর ডক্টর না বলে বুঝতেও পারতাম না যে একটা মানুষ যে ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। আসলে ধারণা ছিল না, কখনো কোথাও দেখি নাই, শুনি নাই, নিজের লাইফে চলে আসছে। আর বুঝতে বুঝতে অনেকটুকু সময় পার হয়ে গেছে। তো এদিকে এ তো চাচুর জন্য কেকটা নিয়ে আসছে, সবাই মিলে আমরা এখন কাটবো। Happy birthday to you. Happy birthday, dear Chachu. Happy birthday to you. Oh no. আচ্ছা আসলে ভাগ্য আছে। যাও কি খাওয়া দিবে আবার? না 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 দিয়ে না। Chachi.
Hey guys. You guys can have some little bit of a share here. This face nice also here. Happy birthday. Yes, to my dad. হাই বেরিয়েছি তোমার বাবা। আলহামদুলিল্লাহ শাবাব বৃষ্টির উদ্যোগ নেওয়াতেই কিন্তু আমাদের বের হওয়া হলো। ওর চাচু অনেক খুশি হয়েছে, তার সাথে আমরাও অনেক আনন্দ করেছি। একটু আনন্দের মুহূর্ত পার করতে না করতে আবারও আমাদের জীবনে দুঃখ চলে আসছে। সেই দিন রাতেই আপনাদের ভাইয়া আবারও সেকেন্ড স্ট্রোক করে। আমাদের সারাদিন খুব সুন্দর সময় কাটে। সন্ধ্যাবেলা সে খুব ভালো ছিল, রাতে একসঙ্গে সবাই খাওয়া দাওয়া করলাম, তারপর ঘুমিয়ে পড়েছে। রাত 3টার সময় আবারও সেকেন্ড স্ট্রোক করে। আমরা চটপট করে হসপিটাল নিয়ে আসি। বুঝছো তুমি এটা? হ্যাঁ, এটা কি একদম সত্য কথা, একদম সত্য। এটাই তো সত্য, এটাই সত্য। ইয়ে মানে কি? তুমি কি বলতেছো আব্বু? তোমাকে ছাড়া তো সত্য মানে এটাই তো সত্য। তোমার সাথে তো থাকাটা আমাদের সত্যি খুশি। তুমি ছেলে পেলেকে বড় করছো, তো ছেলে পেলে তোমার সাথে থাকবে না? আব্বু আমার লাকি লাইফে তুমি এগুলো কি বলছো? তোমাকে ছাড়া আমার কেন খুশি? আমাদের তো মন খারাপ লাগছে। তোমার মতো হাসতে কে পারে? তোমার মতো হাসতে এগুলো কি বলতেছো তুমি? তুমি তো আমার জীবন। তুমি এগুলো কি কষ্ট বলতেছো? করে বড় করছো না ওদের। তুমি কি বল? তুমি এরকম ভাবতেছো কেন? এত পয়সা দিয়ে পড়াইছো ওদেরকে। কি বলতেছো তুমি? আমি তো সবসময় থাকবো। সবাই তো আছে। কাঁদে না, আল্লাহ কাঁদলে বুক ব্যথা করবে। তোমার দুঃখ রাতকে বলো, সব রাত সমাধান করে। রাত না হিরো ছিলে, তোমার হিরো ছিলে না? তোমাকে ছেড়ে দেবো কেন? গোল্ডেন চান না তুমি? কি হলো? তোমাকে ছেড়ে দেবো কেমন আমার গোল্ডেন বাবাকে? আব্বু কি হলো? এরকম হলে তো সমস্যা হবে। অসুস্থ হয়ে যাবে। বলতেছো না তুমি? আমাদেরকে বলো, আস্তে আস্তে বলো, সব সমাধান। তোমাকে ছেড়ে চলে গেছে আমি? তুমি অসুস্থ হলে তো আমাদের খারাপ লাগবে। ভাবতেছো তুমি? তুমি এরকম বলতেছো? তুমি আমাকে ছেড়ে গেলে সমস্যা পাবো আমি। ছেড়ে গেলে তোমাদের সমস্যা হবে, তুমি ছেড়ে গেলে আমাদের কোনো সমস্যা নাই। কেন হচ্ছে আমাকে ছেড়ে যাবো আমি? তোমার সমস্যা না আমাকে কি? আমার সমস্যা কেন? তুমি ওদেরকে বড় করছো না, আর তুমি তো আরামসে বসে শুয়ে থাকবা। তোমাকে ছাড়া কোনো সুখ নাই আমার। তোমাকে ছাড়া কোনো সুখ নাই, এগুলো বলো না আব্বু। এবার আপনাদের ভাই আবারও সেকেন্ড স্ট্রোক করে। প্রথম স্ট্রোক, তারপর গল ব্লাডার অপারেশন হলো, তারপর ডক্টরের ফলো আপে সব কিছু রিপোর্ট ভালো ছিল। তারপর আমাদের আনন্দ মুহূর্তটুকু দেখলেন। সেদিন রাত 3:30টায় আবার স্ট্রোক করে। প্রথমে আমি দেখছিলাম ও যে তাকিয়ে আছে, তারপর বললাম যে তোমার কাছে কি খারাপ লাগছে? তো কিছু বলছে না। তারপর বললাম যে চলো আমরা উঠে ড্রয়িং রুমে বসি। তো উঠাতে গিয়ে দেখি আর উঠাতে পারতেছিলাম না, আর সে কিছু বলতে পারতেছিল না। তারপর দেখি 2টা পা আর কাজ করতেছে না। তা আমরা দৌড়ে হসপিটালে নিয়ে আসি। আসার পর ডক্টর বলে সেকেন্ড স্ট্রোক করেছে। এত ঘন ঘন কেন স্ট্রোক করতেছে বুঝতে পারতেছিল না। সঙ্গে সঙ্গে অ্যাডমিশন করে ফেলে। তারপর 3 দিন আইসিইউতে ছিল, তারপর ক্যাবিনে দিল। ক্যাবিনে যখন আসছে তার মন এতটাই খারাপ ছিল, সে কান্নায় ভেঙে পড়ে। নিজের মেনে নিতে পারতেছিল না যে আল্লাহ আবারও কেন এরকম করলো, এরকম কেন হচ্ছি। সেই কান্নায় কান্না করতেছিল ছোট ছেলের কাছে। সে একদম ভেঙে পড়েছে। আর আমরা আর কি বলবো, আমাদের মনের অবস্থা এতই খারাপ যে আমি বুঝে উঠতে পারতেছিলাম না যে কি করবো। আল্লাহ কেন এমন করতেছো, কেন বারবার এমন হচ্ছে, কিছুই বুঝতে পারতেছিলাম না। ও ভালোভাবে বলতেও পারতেছিল না। সে আবারও শুরু হয়েছে এই থেরাপি। এখন তো 2 পা একদম নড়াচড়া করতেছে না, একদম শক্ত হয়ে গেছে। রাইট সাইড যখন হয়েছে তখন থেরাপি দিয়ে অনেক তাড়াতাড়ি ভালো হয়ে গেছিলো। তারপর তো গল ব্লাডার অপারেশন হলো, ওইটা রিকভার হলো। এখন আবারও সেকেন্ড স্ট্রোকে তার একদম 2 পা এত শক্ত হয়ে গেছে যে এখন প্রতিদিন 2 বেলা করে থেরাপি দিতে হবে। তো এগুলো আমাদেরকে বোঝাচ্ছে যে থেরাপি না দিলে আরও শক্ত হয়ে যাবে। তো এটা ও মেনে নিতে পারতেছে না। আর আমাদের অবস্থা তো বুঝতে পারতেছিলেন। আমার ছেলেও কানাডা থেকে আসছে, ওরও চলে যাওয়ার কথা ছিল। ও আবার বাবার অবস্থা দেখে আবার টাইম বাড়ায়। আমাদের মা ছেলের উপরে এত ঝড় যাচ্ছিল, মেন্টালের দিক থেকে আমরা আসলে বুঝতে পারতেছিলাম না। আর খালি বলতেছিলাম যে আল্লাহ কেন এত ভোগাচ্ছ।
মাফ করে দাও, আমাদের তো আসলে তুমি সাহায্য না করলে কিছুই করতে পারবো না। তা আমরা ইউনাইটেড হাসপাতাল থেকে আমার ভাসুরের বাসায় সাবা বৃষ্টিদের বাসায় নিয়ে আসছি, কাছাকাছি ওদের বাসা। এখানে আনলাম, এনে এখানে থেরাপি দিচ্ছিলাম। তো প্রতিদিন আসতেছে, থেরাপি দিচ্ছে, দিতে দিতে দেখা যাচ্ছে একটু হাত পা মুভ করতে আবার হার্ড হয়ে যায়। এটা কী যেন একটা প্রবলেম, স্ট্রোকের পর থেকে এই জিনিসটা আরও বেশি হচ্ছিল। তো এইভাবে এরকম সাপোর্ট দিয়ে দিয়ে বসাতে হতো, উঠাতে হতো, মানে পেছনে একজন বসে নাস্তা খাওয়াতে হতো। আইসিইউতে ছিল। তারপর এভাবে প্রতিদিন আমরা কিভাবে উঠাচ্ছি, বসাচ্ছি, গোসল করাচ্ছি, এগুলো আসলে ভিডিও করা হয়নি। সেই মুহূর্তে ভিডিও করার মতো কোনো মেন্টালিটি ছিল না। তারপর ঈদের দিন সকালে যে ওকে কষ্ট করে পাঞ্জাবি পরানো হয়েছিল, এতটুকু ভিডিও ছিল। তারপর আমি আর কোনো ভিডিও করি নাই। প্রতিদিন আমাদের এই থেরাপিতে দিকে মন ছিল যে কখন থেরাপি আসবে, থেরাপি দিবে, আমরা কীভাবে সুস্থ করে তুলবো, কীভাবে যে ঈদ কেটেছে, বাসায় বসে ঈদ কেটেছে। জাস্ট কিছু সময় ওর পাশে সবাই বসে গল্প করা, ওকে ঈদের পাঞ্জাবিটা পরানো হয়েছিল। সেটাও অস্থির ফিল করতেছিল, ও তো বসতে পারতেছিল না, খালি শুয়েই ছিল। তো এমন একটা অবস্থা ছিল যে নাস্তা খাওয়ানোর সময় পেছনে একজন বসে থাকতে হতো আর সামনে থেকে আরেকজনকে নাস্তা খাওয়াতে হতো। তো সব ঝড় আসলে আমার ছেলের উপর দিয়ে গেল, আর আমরা দুজন থাকাতেই সম্ভব ছিল। ও আসাতে আসলে আমি অনেকটা সাপোর্ট পেয়েছি, নয়তো এভাবে কে সময় দিত। সবাই তো ব্যস্ত ব্যস্ত জীবনে, সবাই সবার ব্যস্ততা নিয়ে থাকে। আসলে বিপদে পড়লে বোঝা যায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। কিছু সময়ের জন্য আপনি পাবেন যে সাময়িক, যেটা বাস্তব। এরপর দিন শেষে আপনার চিন্তাভাবনা সব কিছু আপনার উপরেই থাকবে। তা আসলে এই জীবন কঠিন জীবন, বাস্তব জীবনটাকে মেনে নেওয়া অনেক কঠিন ব্যাপার। আসলে জীবনে কখনো কোনো কষ্ট পাইনি, তো একের পর এক আঘাত পাচ্ছি যে এখন মনে হয় আর নিতে পারি না। তারপরও আমাকে সুস্থ থাকতে হবে। আমি সুস্থ না থাকলে তার পাশে কে থাকবে, কে ওকে সুস্থ করবে? এইভাবে আমাদের দিন কাটছিল। শাবাব আর এই রাত বসে বসে দেখতো কীভাবে চাচুকে থেরাপি দিচ্ছে, সঙ্গে ওরাও সাপোর্ট দিত, কারণ একার পক্ষে সম্ভব ছিল না। দুইটা পায়ে একদম ইয়ে হয়ে গিয়েছিল, শক্ত হয়ে গিয়ে, মানে এমন শক্ত হয়ে গেছে যে ও নিজের থেকে নড়াচড়া করাতে পারতো না। আমরা এক সাইড থেকে আরেক সাইডে করলে ধাক্কা দিয়ে সরাই দিতে হতো, কারণ সে নিজের থেকে একদমই নড়াচড়া করতে পারতো না। তখন যে কেমন লাগতো, কি দিন কেটেছে আমাদের, কাউকে বোঝাতে পারবো না। এক একটা দিন মনে হতো যে কাটে না সময়, একটা বছরের মতো মনে হতো। সারাদিন আমি আমার ছেলে এই অপেক্ষায় থাকতাম যে কখন ও একটু নড়াচড়া করবে, নিচ থেকে হাত পা নাড়াবে। মানে হাতগুলো একটু ঠিক হয়ে গিয়েছিল, কিন্তু পাগুলো একদম নড়াচড়া করতেছিল না। সেক্ষেত্রে ওকে বসানো সম্ভব ছিল না, এই বেডে থেকে সব কিছু করাতে হতো। মানে কোমর থেকে ওর কোনো জোর ছিল না, দুইটা পা একদম হার্ড হয়ে গিয়েছিল। তো এইভাবেই থেরাপি দিতে 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 তারপর তো অনেকটা বেটার হয়েছে। তবে ডক্টর বলেছে আরও অনেক সময় লাগবে। মানে একদম খুবই অবস্থা খারাপ ছিল। সেখান থেকে থেরাপি দিতে দিতে অনেকটা পা সফট হয়েছে। তারপর এভাবেই চলতে থাকবে, এটার কোনো নিশ্চয়তা নেই যে কতদিন দিতে হবে। আল্লাহর উপর ভরসা করে দিচ্ছি। এর আগে তো 1 মাস দিয়েছি, তারপর এখন আবার শুরু হয়েছে, আল্লাহ জানে কতদিন দিতে হবে। হঠাৎ করে আমাদের জীবনটা পাল্টে যায়, এভাবে আমাদের দিন কাটছিল। আর অপেক্ষা, কখন সে সুস্থ হবে, কখন নিজে চলাফেরা করতে পারবে, এই অপেক্ষা আমাদের এক একটা দিন পার করতাম। এভাবে আমরা বেশ কয়েকদিন আমার ভাসুরের বাসায় ছিলাম, যেহেতু ওকে নড়াচড়া করানো সম্ভব হচ্ছিল না। বৃষ্টি সাবা বলছিল যে এখানে থেকে চাচু কিছুটা সুস্থ হোক, তারপর বাসায় নিয়ে যাবেন। তো এখানে আমাদের প্রতিদিনই থেরাপি চলছে, এভাবে দিন কাটছে। তারপর ভাবলাম যে আর কতদিন থাকবো, নিজের বাসায় না গেলে দেখা যায় শান্তিও পাওয়া যায় না। তো এখানে পরিস্থিতির শিকার হয়ে থাকতে হয়েছে, আর ভালোও লাগছিল না। তারপর যে ও ভালোভাবে সুস্থ হবে সে কারণে কিন্তু আমাদের এখানে থাকতে হচ্ছিল। তারপর বাসায় চলে আসলাম, আর মানে ভালো লাগছিল না, মনে হচ্ছিল আল্লাহ এ কী জীবনে চলে আসলাম। জীবনে হাজারো চিন্তাভাবনা থাকে, সব চিন্তাভাবনার
যে প্রথম চিন্তায় ছিল আপনাদের ভাইয়াকে আমরা কিভাবে সুস্থ করব, ও কবে ভালো হবে, ও ভালো না হলে আমাদের কি হবে। সব কিছু আল্লাহর উপরেই, আল্লাহ যতক্ষণ ভালো না করবে আমাদের কিছুই করার নেই। তবু আল্লাহর উপর ভরসা করে আমাদেরকে অপেক্ষা করতে হবে, কষ্ট করতে হবে। আর সঙ্গে আমার ছেলে, আমার ছোট বোন, ছোট বোনের হাসব্যান্ড, মেয়ে, ওরা ফুল পরিবার আমার সঙ্গে ছিল। তাদের এতটাই সাপোর্ট ছিল প্রথম থেকেই যে এ পর্যন্ত তাদেরকে নিয়ে আমি বেঁচে আছি। সব কিছুতে তাদের উপর ভরসা করতাম। মনে হতো যে ওরা পাশে না থাকলে আমার পক্ষে সব কিছু করা সম্ভব হতো না। আমার চিন্তাভাবনা একদিকে ছিল, হাজারো চিন্তাভাবনার ভাগ আমার ছোট বোন নিয়ে নিয়েছে। প্রতিটা মুহূর্তে তাদের অনেক সাপোর্ট ছিল, সেটা আমি আসলে আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর নরমালি তো বাংলাদেশে আমার ছোট বোন আমাকে অনেক সাহায্য করে। আপনারা যারা আমার ছোট বোন ময়নাকে চেনেন তারা কিন্তু অনেকেই জানেন যে সে কতটা আমাকে সাহায্য করে, বাংলাদেশে সবসময় আমাকে সাপোর্ট করে। আর এই পরিস্থিতিতে তাদের সাপোর্ট যে এতটাই পাচ্ছি যে সেটা এই জীবনে কখনো ভোলার নয়। তাদের পাশাপাশি আমার বড় আপা, তার ছেলে অনেক, তাদেরও অনেক সহযোগিতা ছিল। সবসময় খোঁজখবর নিত। আমার কখন কোনটা প্রয়োজন, কোনটা লাগবে সবকিছু ওরা আমাকে এনে দিত। সেই কারণে আমার চিন্তাভাবনাটা খুবই কম ছিল। তবে ভীষণ কষ্ট হতো আমার এই রুগী নিয়ে। আমার ছেলের দেখা যেত ঘুম কোথায়, কখন ঘুমাতাম বা কখন রেস্ট নিতাম সেটার কোনো টাইম টেবিল ছিল না। এভাবেই আমাদের দিন কাটছে। তার সাথে আমার ছোট বোন নিজের সংসার ছেড়ে আমার সংসারে এসে আমাকে এতটাই সাপোর্ট দিচ্ছে। তাদেরও চিন্তাভাবনা যে দুলাভাই কবে সুস্থ হবে, কবে ভালো হবে। সবার সাহায্যে, সবার সহযোগিতায় এভাবে আস্তে, আস্তে আবারও আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেকটা সুস্থ হয়ে যায়। তবে আগের মতো একদম সুস্থ হয়নি। ও রাইট সাইডে বেশি এফেক্ট হয়েছে। প্রথম স্ট্রোকে রাইট সাইডে এফেক্ট হয়েছিল, সেকেন্ড স্ট্রোকে দু সাইডে এফেক্ট করেছে। তার পরবর্তীতে থেরাপি দিতে, দিতে এখন অনেকটা ভালো। তারপর রাইট সাইডে সে এখনও উইক। রাইট সাইডটাই তাকে বেশি প্রবলেম করছে। হাত, পা মানে পুরো বডিটাই রাইট সাইডে বেশি উইক হয়ে গিয়েছে। যতটুকু উঠা বসা করছে তার সাপোর্টের প্রয়োজন হয়, সাপোর্ট ছাড়া সে পারে না। তা ২.৫ মাসের মতো আমরা কন্টিনিউয়াসলি এই থেরাপি দিয়ে যাচ্ছি। এভাবে আস্তে ধীরে এতটুকু সুস্থতা আমরা পেয়েছি। আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।